অযোধ্যায় প্রণামীর টাকা ছিল শৌচাগারে, জেরার মুখে শিকার অভিযুক্ত। শোনা হয়নি এসবিআই হুঁশিয়ারি, মানা হয়নি প্রোটোকল। তদন্ত থেকে বাঁচতে আপোষ রফার চেষ্টাও করা হয়। প্রশ্নের মুখে ট্রাস্টের ভূমিকা। বিজেপির হিন্দুত্বে দেশবাসীর ট্রাস্ট কতটা? তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন রাম মন্দিরের একটা বিপুল চুরির ঘটনা ঘটেছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে। বিজেপি তার জন্মলগ্ন থেকে বরাবর রাম মন্দির ইস্যুকে প্রাসঙ্গিক রেখেছে। একদিকে যেমন তাদের দলের যে স্লোগান, সেটাও ধর্মীয় চরিত্রের নামে খুব সুচিন্তিত স্লোগান। একদিকে দলের স্লোগান, অন্যদিকে তাদের যে রাজনৈতিক মতাদর্শ বা দর্শন, সেটাকে সামনে এনে দেওয়া। এবং সেই জায়গা থেকে এই বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতিতে, সেখানে যে রাম মন্দিরের গুরুত্ব অপরিসীম, সেখানেই চুরি হয়েছে। রাম মন্দিরের জন্য যে ট্রাস্ট পুরো বিষয়টা দেখাশোনা করত, তাদের যে ভূমিকা, সেখানে প্রশ্ন উঠে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে বিরোধীরা আঙুল তুলছে বিজেপির দিকে। এবং সেই নিয়েই আজকে যে তদন্তে ঠিক কি কি তথ্য উঠে এসেছে, কিভাবে হতো চুরি এবং কোন কোন জায়গায় গাফিলতি থেকে গিয়েছে ট্রাস্টের, এবং অবশ্যই এর রাজনৈতিক দিকটি কি, সেই বিষয়গুলি আলোচনা করব আমার আজকের এই প্রতিবেদনে। একদম প্রথমে কিভাবে এই টাকা চুরির ক্ষেত্রে কি কি গাফিলতি হয়েছে, সেটা আপনাদের একদম প্রথমেই জানাই। রাম মন্দিরে ভক্তরা যে দান করতেন, সেই কোটি কোটি টাকা নগদ, অলংকার এবং রত্ন, সেগুলো চুরির ঘটনা ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কড়া পদক্ষেপের একটা প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় 8 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সেই 8 জন অভিযুক্তের বিরুদ্ধে যাতে কোনো আইনজীবী সওয়াল না করেন, সে কথাও বলেছেন ধৃত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু এই পদক্ষেপ হওয়ার পরেও এটা নিয়ে বিতর্ক কিন্তু থামছে না। প্রশ্ন উঠছে যে ডাবল ইঞ্জিন সরকারের পৃষ্ঠপোষকতায় চলা এই রাম মন্দিরের যদি এই অবস্থা হয়, যদি এখানে এত বড় মাপের দুর্নীতি হয়, তাহলে বাকি জায়গায় কি চলছে? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যাচ্ছে। অনিয়ম কি কি হয়েছে সেগুলো একবার জানাবো আপনাদের। 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 82 কোটি 78 লক্ষ টাকা দান পেয়েছে। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরের প্রথম পুজো করেছিলেন এবং সেই উদ্বোধন হওয়ার পর থেকে প্রাপ্ত দানের মধ্যে 2100 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে এই ট্রাস্ট। তদন্তকারীরা কি জানাচ্ছেন, প্রায় 40টা দান বাক্স থেকে সংগ্রহ করা নগদ অর্থ ধাপে ধাপে স্থানান্তরিত হয়েছে। এই স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে কি কি জানতে পারা যাচ্ছে, যে কি কি হয়েছে, যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে প্রত্যেকটি ক্ষেত্রেই, নজরদারির ক্ষেত্রেও থাকে, এবং কিভাবে টাকাটা যাবে, কিভাবে সেটা ব্যাংক অবধি পৌঁছবে, মন্দিরের টাকা কিভাবে সুরক্ষিত থাকবে, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা প্রোটোকল, সেটা প্রত্যেকটি ক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলেই অভিযোগ উঠছে। কি জানা গেছে যে নগদ অর্থ এবং অন্যান্য সামগ্রী গোনার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের পকেটবিহীন ইউনিফর্ম থাকার কথা ছিল, সেগুলো ছিল না, এগুলো বাধ্যতামূলক ছিল না। দেহ তল্লাশির দায়িত্ব ছিল পুলিশ কর্মী, কিন্তু সেক্ষেত্রে সরকারি নিরাপত্তা বাহিনী বা পুলিশ কর্মী বাদ দিয়ে বেসরকারি নিরাপত্তা সংস্থার উপর ন্যস্ত ছিল, যেটা এসওপির ক্ষেত্রে, অর্থাৎ এটা প্রোটোকল নয়। সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ 45 দিন পর অটোমেটিক্যালি মুছে যেত বা সেটার উপর ওভাররাইট হয়ে যেত। তার ফলে ওই ফুটেজটার কোনো অস্তিত্বই থাকতো না। এবং যে সমস্ত নগদ অর্থ এবং অলংকার, সেগুলো ব্যাংকে জমার আগে যেগুলো তোলা হচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে যারা ভক্তদের কাছ থেকে এবং ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, এই দুটো যে মিলিয়ে দেখা যে ঠিক আছে কিনা, যে ভক্তরা জমা দিলেন সে 100 টাকা, সেই 100 টাকাই ব্যাংকে জমা পড়ছে নাকি 90 টাকা পড়ছে, সেটা দেখার কোনো বন্দোবস্ত ছিল না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটা অন্যতম, যে এসবিআই এই বিষয়টা নিয়ে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারা সতর্ক করেছিল। তারা কি বলেছিল, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 3 মাস আগে তারা বলেছিল যে এই যে গোনা হচ্ছে, টাকা গোনা হচ্ছে, এখানে একটা গন্ডগোল রয়েছে, এখানে একটা সন্দেহ প্রকাশ করে এসবিআই এর পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু এই যারা
সংশ্লিষ্ট কর্মীরা এই গণনার কাজে যুক্ত তাদেরকে পরিবর্তন করে দেওয়ার একটা সুপারিশ ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, কিন্তু সেটাও শোনা হয়নি, এমনটাই অভিযোগ। সেই সুপারিশগুলো আদৌ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সুপারিশগুলো বাস্তবায়িত হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। খুব স্বাভাবিকভাবেই এটার সঙ্গে আরেকটা বিষয় উঠে আসছে যে এই যে প্রণামীর টাকা চুরি যাচ্ছে, উত্তরপ্রদেশে যে অন্যান্য বড় বড় মন্দিরগুলো রয়েছে সেখানে কিভাবে এই টাকা গোনা হয়, সেখানে কিভাবে এটা ফলো করা হয়, সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মথুরায় যে শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে বা বাঁকে বিহারী মন্দির রয়েছে বৃন্দাবনে, বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে, এই সমস্ত জায়গায় যে নিয়ম অনুসরণ করা হয় সেটা এই রাম মন্দিরের ক্ষেত্রে অনুসৃত হয়নি, অনুসরণ করা হয়নি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয়ত কি, এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রণামীর গণনার ক্ষেত্রে সুরক্ষা, নথিভুক্ত অডিট করার যে বন্দোবস্ত, ধারাবাহিক নজরদারি, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো একটা ব্যক্তিকে অ্যাকাউন্টেবল করা, দায়বদ্ধ করে দেওয়া যে এইখানে যদি টাকা চুরি যায় তাহলে কিন্তু আপনি দায়ী থাকবেন, আপনাকেই জেলে পোড়া হবে, এই দায়বদ্ধ করে দিলে সে কিন্তু ভয়ের চোটে সেই চুরিটা করার আগে 5 বার ভাববে। সেটাও কিন্তু এক্ষেত্রে করা হয়নি। ফলে কি, জনসাধারণের অর্থ, জনসাধারণের আস্থা বা বিশ্বাস এই কতটা সুরক্ষিত ছিল সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয়ত কি, এই তদন্তটা যত এগোচ্ছে না নতুন নতুন তথ্য উঠে আসছে। এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, গত মঙ্গলবার দিন পুলিশ অবিনাশ শুক্লা বলে একজনকে গ্রেপ্তার করে, তাকে 2 ঘন্টা ধরে জেরা করা হয়। তারপরে সেই ধৃত 8 অভিযুক্তর মধ্যে অন্যতম এই অবিনাশ শুক্লা, সে স্বীকার করেছে যে বিপুল অঙ্কের টাকা তারা সরিয়ে ফেলতো, সরিয়ে ফেলে কোথায় রাখতো? শৌচাগারে রাখতো, টয়লেটে রাখতো। ভেবে দেখুন, আপনি আপনার ভক্তি নিয়ে রাম মন্দিরে গিয়ে টাকা দিচ্ছেন, সেই টাকা চলে যাচ্ছে কিছু লোকের পকেটে, এবং সেই টাকাটা পকেটে যাওয়ার আগে আপনি যেটা মাথায় ঠেকিয়ে দিচ্ছেন সেটা টয়লেটে পাঠিয়ে দিচ্ছে কিছু লোক, এবং তারপর থেকে সেটা বাইরে পাচার করে দেওয়া হতো। কিভাবে? ধীরে ধীরে সেই প্রত্যেকটা পদক্ষেপ তারা জানিয়েছে। যে এই ঘটনায় যারা যারা ছিল, এই অবিনাশ শুক্লা বলছে গত সপ্তাহে পদত্যাগ করেছিল অনিল মিশ্রা এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পাত রায়। এই অবিনাশ শুক্ল ছাড়া আর 7 জনকে গ্রেপ্তার করেছে। এরা হচ্ছে গিয়ে রামাশঙ্কর, এরা সকলেই চম্পাত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। রামাশঙ্কর ওরফে তিন্নু যাদব, অনুদান যেগুলো আসতো সেগুলো কে গুনবে তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন সুভাষ শ্রীবাস্তব। গণনা কর্মী কারা ছিলেন? অনুকল্প মিশ্রা, লবকুশ মিশ্রা, মনীশ কুমার যাদব, রাম শঙ্কর মিশ্রা ও করুণেশ পান্ডে। এরা ছিল গণনার কাজে, যে কারা কারা গুনবে টাকা, এদের দায়িত্ব ছিল। এখানে কি জানাচ্ছে, অবিনাশ শুক্লা বলছে যে এই গণনা কক্ষের যে বিপুল টাকা যেখানে জমা পড়তো, সেই টাকাগুলো তো একটা জায়গায় জমা হতো, সেই গণনা কক্ষ, যে কক্ষে বা যে ঘরে এই টাকাগুলো গোনা হতো, সেই ঘরের 2টো চাবি ছিল। একটা চাবি থাকতো তিন্নু যাদবের কাছে, যার নাম আগেই বললাম, যিনি চম্পাত রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, অর্থাৎ যে চম্পাত রায় এই তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক, তার অত্যন্ত ঘনিষ্ঠ এই তিন্নু যাদব, তার কাছে একটা চাবি থাকতো, আর একটা থাকতো ব্যাংক কর্মীদের হেফাজতে। চুরিটা কখনোই একা একজন টাকাটা সরিয়ে ফেলতে পারবে এটা কখনোই সম্ভব ছিল না। সেই জন্যই এটা হচ্ছে গিয়ে একটা সার্বিক উদ্যোগ ছিল, প্রত্যেকের মধ্যেই বোঝাপড়াটা ছিল। কেন এই বোঝাপড়াটার প্রয়োজন হতো? এটা একটা পুরোপুরি সুপরিকল্পিত একটা যৌথ অপারেশন। কিভাবে হতো? যখন একজন এই টাকাটা, এই ঘরে যে বিপুল টাকাটা পড়েছে, সেই একজন যখন টাকাটা সরাচ্ছেন, তখন বাকি যারা থাকতো তারা সামনে দাঁড়িয়ে পড়তো, মানে হিউম্যান শিল্ড, মানব প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়ে পড়তো। ফলে আপনি যদি সামনে দাঁড়িয়ে থাকেন, আপনি তাহলে সামনে দাঁড়িয়ে থাকে গণনা কর্মীদের দেখতে পাবেন, তার পেছনে দাঁড়িয়ে থাকা একটি লোক যে টাকাটা সরিয়ে ফেলছে সেটা আপনি দেখতে পাবেন না। এই হিউম্যান শিল্ড তৈরি করা হতো। তার পাশাপাশি কি, এই রাম মন্দির চত্বর জুড়ে কিন্তু প্রচুর সিসিটিভি আছে, কিন্তু এই সিসিটিভি গুলো কতটুকু দেখতে পায়, কোন জায়গাটা সেই সিসিটিভির নজরে রয়েছে, সেই সম্পর্কে এই গণনা কর্মীরা খুব সুন্দরভাবে তারা তথ্য সংগ্রহ করেছিল। তারা সুনির্দিষ্টভাবে জানতো এই সিসিটিভি এত অবধি দেখতে পাবে, সুতরাং এর বাইরে চলে গেলে, যেটাকে পারিভাষিক, যার পারিভাষিক মানে পরিভাষায় যাকে বলা হয় ব্লাইন্ড স্পট,
সেই ব্লাইন্ড স্পটে চলে গেলে সেখান থেকে টাকা নিয়ে একজন পালিয়ে গেলেও অন্যজন দেখতে পাবেন না, সেই বিষয়টি খুব স্পষ্ট হয়ে যাবে। এবং সেখানে কি প্রথমে ওই ব্লাইন্ড স্পট অনুযায়ী টাকাটা সরানো হলো, টাকাটা সরিয়ে বাথরুমে রেখে দেওয়া হলো, তারপরে সময় সুযোগ বুঝে ধাপে ধাপে বাথরুম থেকে সেই টাকাটা সরিয়ে ফেলতেন এরা। এই 8 জন অভিযুক্ত এভাবেই তারা কাজটা করত। ফলে যেহেতু তারা প্রথমত প্রভাবশালী ব্যক্তিদের অত্যন্ত ঘনিষ্ঠ, তাছাড়া এই কাজের সঙ্গেই তারা যুক্ত, তাদের উপর কারোর সন্দেহ করারও বিশেষ কারণ ছিল না, এবং তাদেরকে কড়া নজরদারির মুখেও পড়তে হতো না, এভাবেই টাকাটা সরে যেত। এবং একটা ব্যাপার ছিল যে এই মন্দির চত্বরে যে সমস্ত ক্যামেরা ছিল, সেই ক্যামেরাগুলোকে মনিটর করার জন্য একটা কন্ট্রোল রুম ছিল। সেই কন্ট্রোল রুমে যারা বসতেন তারা এই এদের ওপর গতিবিধির ওপর, অর্থাৎ এই গণনা কর্মীদের গতিবিধির ওপর তারা খুব একটা নজর রাখতেন না। তারা ভাবতেন এরা তো মন্দিরের কর্মী, টাকাটা যদি বাইরের কেউ নেয় তখন তাদের নজর রাখতে হবে। ফলে তারা যখন দেখছেন ওই সিসিটিভির মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সকলেই মন্দিরের কর্মী, তারা খুব একটা নজর রাখতেন না। এমনটাই, এখনো শিওর নয়, এখনো নিশ্চিত করে এটা বলা যাবে না যে কন্ট্রোল রুমের যারা বসে থাকতেন তারাও এই ঘটনা সম্পর্কে হয়তো অবহিত ছিলেন, তারা ইচ্ছা করেই বিষয়টি জানেন না, কারণ তারাও হয়তো এর একটা বকেয়া পেতেন। এই বিষয়টা এখনো পর্যন্ত সুনির্দিষ্ট নয়। ফলে এই ঢিলে ঢালা ব্যবস্থার সুযোগ নিয়ে বা নিজেদের মধ্যে আপোষ রফার মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করা হয়। এবং এই কোটি কোটি টাকা মানে বিরোধীদের অভিযোগ অনুযায়ী টাকার পরিমাণটা ন্যূনতম 200 কোটি, সর্বোচ্চ 3000 কোটিও হতে পারে, এবং তার থেকে বেশি হলেও খুব একটা আশ্চর্যের কিছু নয়, এমনটাই বলছে বিরোধীরা। এবার কি পুলিশ এখন এই যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে তাদের আর্থিক লেনদেনের উৎস এবং তাদের নামে থাকা সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে। এরা প্রত্যেকেই যে টাকাটা যখন পেয়েছে সঙ্গে সঙ্গে তারা জমিতে কনভার্ট করে ফেলেছিল, অর্থাৎ টাকাটা দিয়ে জমি কিনে ফেলেছিল। ফলে খুব দ্রুত এদের টাকাটা ব্যয় হয়ে যেত, নিজেদের পকেটে থাকতো না। কিন্তু কিভাবে এত স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের হয়ে গেল, সেটা কেন বাকিদের নজরে এলো না, এর পেছনে আরো বড় কোনো চক্র রয়েছে কিনা বা প্রভাবশালী কেউ জড়িত রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই 13 জুন একটা বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। 5 জুন এই ঘটনার আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করা হয়েছিল। 13 জুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়। এবং এই যে অবিনাশ শুক্লা যে জেরায় এত কথা স্বীকার করেছে, তার বাড়ির থেকেই শুধুমাত্র 58 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার করা হয়েছিল। ফলে বুঝতেই পারছেন। এছাড়াও যেটা জানতে পারা যাচ্ছে, এই যে 5 তারিখ যখন এফআইআরটা দায়ের হলো, 5 তারিখ থেকে 8 তারিখ 8ই জুন এই সময়টার মধ্যে ব্যাংক ট্রান্সফার কিছু শুরু হয়েছিল। ফলে যারা এই ঘটনার সঙ্গে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, আইনজ্ঞরা রয়েছেন, তারা মনে করছেন যে এই গোটা বিষয়টা আইনি পথে তদন্তের পথে যাওয়ার আগেই কিছু মানুষ কি করেছিল, ওই টাকাটা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তারা আপোষ রফার একটা চেষ্টা করেছিল, টাকাটা ব্যাংকে জমা দিয়ে, যাতে ট্রাস্টের টাকা ট্রাস্টে চলে গেল, এবার আমাকে অব্যাহতি দিয়ে দাও, এই মামলার থেকে তদন্ত আওতা থেকে আমাকে অব্যাহতি দাও, এই একটা চেষ্টাও করা হয়েছিল। কিন্তু সেই ট্রাস্টের যে ভূমিকা সেটাও এই মুহূর্তে পুলিশ নজরে রাখছে। এবং এখানেই উঠে আসছে ট্রাস্টের ভূমিকার প্রশ্ন, কারণ খুব স্বাভাবিকভাবেই ট্রাস্টকেই তো সমস্ত দায়িত্বটা দিয়ে দিয়েছিল বিজেপি সরকার, এবং সেই কারণেই বিরোধীরা এবার এই ট্রাস্টকে দেখিয়েই, ট্রাস্টকে সামনে রেখেই বিজেপির গায়ে কালি দিচ্ছে। কেন? কারণ আপনারা সকলেই জানেন যে 1984 সালে যখন প্রথমবার বিজেপি 2টো আসন পেয়েছিল, তারপর বরাবরই বিজেপির ইস্যু ছিল এই রাম মন্দির। এবং বিজেপি তার 5 বছরের মাথায় 85টা আসন পায়, তারপরে একবার তারা 289টা আসনও পেয়েছিল। যখন 85টা আসন পেয়েছিল, 2 থেকে যখন 85টা আসন পেয়েছিলেন, তখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ব্যক্তিগত জীবনে নিজে একজন কবিও বটে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন যে कैसे कैसे ऐसे ऐसे हो गया, ऐसे ऐसे कैसे कैसे हो गया, অর্থাৎ 2 থেকে 85তে কি করে পৌঁছে গেল বিজেপি, এই কথাটাই বলেছিলেন তিনি। আসলে রাম রাজত্বের স্বপ্নের কথা সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি উত্তর ভারতের গো বলয়ের একটা বড় অংশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিল, তাদের আস্থা অর্জন করে নিয়েছিল।
মাত্র 44 বছর আগে যাত্রা শুরু করেছিল যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলটি এই মুহূর্তে ভারতের সবচেয়ে বেশি রাজ্যে তাদের শাসন ক্ষমতায় রয়েছে এবং বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। ফলে সেই রাজনৈতিক দলের যাত্রাটা শুরু হয়েছিল এই রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করেই, এবং রাম মন্দির ইস্যুকে সামনে রেখে রাম মন্দির প্রতিষ্ঠা করা হবে অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে, সেই যে ইস্যুটা, সেই ইস্যুটাকে বরাবর তারা বাঁচিয়ে রেখেছে, প্রাসঙ্গিক করে রেখেছে। এবার আজকে সেই রাম মন্দির নিয়েই যখন প্রশ্ন উঠে যাচ্ছে যে রাম মন্দিরে এত এত চুরি হয়ে গেল, তাহলে ভারতীয় জনতা পার্টি কি করছে? রাম তো উত্তর ভারতের গোবলায়ের শুধু নয়, গোটা ভারতের রামকে তো যারা ধর্মপ্রাণ মানুষ তারা তো আস্থা রাখেন রামে, তারা তো রামকে দেবতা হিসেবে পুজো করেন। তো তাহলে তারা রামের প্রতি আস্থা রাখবেন এবং রাম মন্দিরের এই টাকা, তাদের ভালোবেসে দেওয়া ভক্তির সঙ্গে দেওয়া এই টাকা যারা সরিয়ে দিচ্ছে, এবং সেই সরিয়ে দেওয়ার পেছনে যদি অন্য কোনো ঘটনা থেকেও থাকে, তাহলে কিন্তু তারা সেটাকে সহজভাবে নেবেন না। ইতিমধ্যেই আমরা যেটা কি দেখেছি, 2024 জানুয়ারি মাসে যে মুহূর্তে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, ফলে রাম মন্দির ইস্যুটাও যেন বিজেপির জন্য খানিকটা হলেও, সেটা সবকটা বিষয়েরই একটা এক্সপায়ারি ডেট থাকে, তো মেয়াদ ফুরিয়ে গিয়েছে। কারণ 2024 রাম মন্দির প্রতিষ্ঠা করে বিজেপি ভেবেছিল বিপুল ভোটে জিতবে, ঠিক সেখানেই 272 ম্যাজিক ফিগারের থেকে পিছিয়ে গিয়েছে তারা, 240টা আসন বিজেপির রয়েছে। ফলে এই যে বিজেপির একটা বড় ধাক্কা, শেষ পর্যন্ত তাদের জেডিইউ এবং টিডিপি কে সঙ্গে নিয়ে তাদের লোকসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হয়েছে, এনডিএর জোটে যেতে হয়েছে, এককভাবে তারা পারেনি। অথচ তার আগের আসন সংখ্যাটাই ছিল 303। সেই জায়গা থেকেই মনে করা হচ্ছে যে বিজেপি যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা করে ফেলেছে, এবার তাদের নতুন ইস্যু সামনে আনতে হবে। কারণ মানুষ কিন্তু এখন এই নেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস, তারপরে এত এনআইএ যার তদন্ত শুরু করেছে, এবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল মহারাষ্ট্রে। ফলে এই বিষয়গুলো, চরম বেকারত্ব এবং এই বিষয়গুলো কিন্তু মানুষের সামনে আসছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো মানুষ সামনে চলে আসছে। কারণ আর রাম মন্দির ইস্যু সামনে আসবে না। পশ্চিমবঙ্গ জয়, বঙ্গ বিজয় হয়তো হয়েছে ভারতীয় জনতা পার্টির, কিন্তু যে তামিলনাড়ু, সেখানে কিন্তু এখনো দাঁত ফোটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কিন্তু কারণ তামিলনাড়ুও কিন্তু যথেষ্ট পরিমাণে হিন্দুত্বে বিশ্বাসী, তারা ব্রাহ্মণ্যবাদ, জাতপাত সেখানে অনেক বেশি রয়েছে। ফলে বিজেপি নতুন করে সেখানে হিন্দুত্ব বা রাম সেখানে শেখানোর কোনো বিষয় নেই। আমরা দেখেছিলাম 2024 যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মূর্তি করেন, এই রামের মূর্তিটা এসেছিল দাক্ষিণাত্য থেকে। এমনকি শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এই রাম মন্দিরে 22 জানুয়ারি যাওয়ার আগে তিনি দুবার দাক্ষিণাত্য ঘুরে এসেছিলেন। তামিলনাড়ুতেও গিয়েছিলেন তিনি, চেন্নাইতে সেখানেও গিয়েছিলেন তিনি, মানে রাজধানী শহর। ফলে দাক্ষিণাত্য জয়ের একটা স্বপ্ন ছিল বিজেপির, কিন্তু সেটা এখনো পর্যন্ত অধরা। এবার তামিলনাড়ুতে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপির আগের নির্বাচনের থেকে রেজাল্ট আরো খারাপ হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে হিন্দুত্ব ইস্যু মানে তাদের কাছে বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। কেন বলছি? যে হিন্দুত্ব ইস্যু দিয়ে এতদিন তারা গোবলায়ের দখল নিজেদের কাছে রেখেছে, গোবলায়ের ওপর তারা শাসন চালিয়েছে, সেই হিন্দুত্ব ইস্যুটাই সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় রকমের ধাক্কা হতে পারে। কারণ তাদের প্রতিষ্ঠা করা যে রাম মন্দির, সেই রাম মন্দিরই এবার বিপুল টাকার চুরি, এবং সেই চুরির পেছনে একটা বড় চক্র কাজ করছে, ট্রাস্টই কাজ করছে বলে মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তের জেরে। জিরো টলারেন্সের কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন কোনো আইনজীবী সওয়াল করবে না। কিন্তু এত বড় চুরি দিনের পর দিন ধরে চললো, ট্রাস্ট সেটা ঢাকা দেওয়ার চেষ্টা করলো, এরপরে ওই ট্রাস্টের উপর আর কি ট্রাস্ট থাকবে মানুষের? এই প্রশ্ন উঠে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। और किसी मंदिर में तो ऐसी लूट नहीं हुई कभी भी, इसी में क्यों हुई? क्योंकि ये आरएसएस के कब्जे में है। भाई सबसे ज्यादा तो तिरुपति मंदिर, जो देश में अनेकों मंदिर है और इनसे ज्यादा अमीर मंदिर हैं, वहां पे क्यों नहीं लूट हो रही? इसी में क्यों हो रही? এবং তার ফলে বিরোধীরা রাজনীতি করবে এটা নিয়ে। আজকে যখন 3,500 কোটি ডোনেশন আপনারা খুঁজে পাচ্ছেন, 3,500 কোটি, 1250 কোটি সোনা, শ্রীরামের পাদুকা, তার মালা, তার জবাবটা কোথায় দেবেন? আর আপনারা 8জন ছোটখাটো গ্রেপ্তার করেছেন। আপনারা হিন্দু সনাতনী সনাতনী করে নাচছেন,
আজকে দেশের কোটি কোটি হিন্দুদের তাদের ভাবনার সাথে তাদের ফিলিংসের সাথে আপনারা খেলা করছেন। যে বিজেপি সরকার একটা মন্দির, একটা রাম মন্দির, যে দেশের কোটি কোটি মানুষের ভাবনাটার সাথে জড়িত, সেই মন্দিরকে করাপশন ফ্রি রাখতে পারে না, যে দেশ বা একটা পরীক্ষা এনআইটিকে দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে আজকে, যে এনআই দেশের সুরক্ষার জন্য তাকে দিয়ে আপনারা আর সেনাকে দিয়ে আপনারা পেপার নিয়ে যাচ্ছে, এটা ভাবা যায়? ভাবা যায়? এটা আপনারা একটা জবাব দিন না। আপনারা এমপি এমএলএ কিনতে ব্যস্ত। आपने मेरे धर्म को कलंकित करने का काम किया है। आपने धर्म पर और आस्था पर सबसे बड़ा प्रहार किया है। जो गजनबी ने नहीं किया वो आपकी और आपकी पार्टी ने कर दिखा दिया। शर्म आनी चाहिए आपको। आप हर महीने प्रभु राम के दरबार में पहुंच जाते हैं, आपको नहीं पता चला वहां क्या हो रहा है? आपके आका दिल्ली में बैठे हुए हैं, हर श्रेय लेना चाहते हैं राम मंदिर का, मोदी जी को नहीं पता चला वहां क्या हो रहा है? বিরোধীদের এই রাজনৈতিক আক্রমণ কোন পথে মোকাবিলা করবে ভারতীয় জনতা পার্টি, প্রশ্ন উঠে যাচ্ছে সেটা নিয়েও, যে আত্মপক্ষ সমর্থনে তাদের যুক্তি কি হবে। 1999 এর লোকসভা ভোটে বিজেপির প্রাপ্ত আসন 282, 2009 116তে নামলেও তারপরে তারা 303 পেয়ে গিয়েছিল তারা 19-এ। 2024-এ সেটা আবার 240-এ এসে দাঁড়ায়। এবার সেক্ষেত্রে সামনে অনেকগুলো রাজ্য রয়েছে। উত্তরপ্রদেশ 2027-এর গোড়াতে রয়েছে, ফেব্রুয়ারিতে রয়েছে উত্তরপ্রদেশ, 400-র বেশি আসন, এবং উত্তরপ্রদেশকে বলা হয় দিল্লির সিঁড়ি। 2027-এ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর। উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর কোন রাজ্যে খুব বেশি আসন নয়, 90, 60 এরকম। পাঞ্জাবে বরং 117টা আসন রয়েছে, উত্তরপ্রদেশে 400-র বেশি আসন। ফলে এই জায়গাগুলোয় ভারতীয় জনতা পার্টির কিন্তু এই সামনের 6 মাসের মধ্যে নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। সেই নির্বাচনটায় ভালো রেজাল্ট করতে হলে, মানে সেখানে একটা বড় ভালো রেজাল্ট করতে হলে বিজেপিকে অত্যন্ত দ্রুত এই তদন্ত করে সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, যারা যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, এবং সেক্ষেত্রে এই দোষী সাব্যস্ত করার জন্য কোনো রিয়াত করলে চলবে না। এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বক্তব্য, তারা এই ঘটনাটিকে নিয়ে কোনো রাজনীতি করবে না, জিরো টলারেন্স নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এই ঘটনার ক্ষেত্রে কড়া তদন্ত নির্দেশ দিয়েছেন। দেখা যাক তদন্তে নতুন কি তথ্য উঠে আসে। তবে একটা বড় রকমের ফাঁক যে ছিল, এবং স্টেট ব্যাংকের সতর্কতা থেকে শুরু করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কোনোটাই যে মানা হয়নি, তাহলে প্রশ্ন উঠে যায় কেন মানা হয়নি, কতদিন ধরে মানা না হওয়াটা চলছিল। 3 মাসের হিসাব দেখিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে এ বিষয়ে এতবার ধরে যাওয়ার পরেও কেন চোখে পড়লো না? তাহলে যে প্রশ্ন তুলছেন সঞ্জয় রাউত, যে এই অযোধ্যার যে টাকা চুরি হয়েছে সেই টাকা দিয়ে জনপ্রতিনিধি কেনা বেচা করছে ভারতীয় জনতা পার্টি, এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই উঠে যাচ্ছে। দেখা যাক বিরোধীদের তোলা এই প্রশ্ন রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করে ভারতীয় জনতা পার্টি, এবং উত্তরপ্রদেশ সরকারের এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই ঘটনার তদন্তে নতুন কি তথ্য আমাদের সামনে নিয়ে আসে। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করুন। আমি আপনাদের আবারও বলবো, আমার অনেকেই দেখছেন আমার প্রতিবেদন, তারা হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, আমি আবারও আবেদন করব সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন অঙ্কুর তথ্য তত্ত্ব। নমস্কার।